নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যার আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ নানা রকম জিনিস মিশিয়ে রান্নাবান্না, কিছুটা অ্যাপোলো হসপিটালের জিনিসপত্র বা অ্যাপোলো হসপিটাল, বাড়িঘর, মর্নিং, সকালের পাখিদের খাবার সব মিলিয়ে একটা ভিডিও দিলাম। একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের যে খাবার দিয়েছি, আড়াল থেকে একটু ছবি তুলে নিলাম, কারণ সামনাসামনি ছবি তুললে ওরা উড়ে চলে যায়। তার জন্য সকালটা এইভাবেই শুরু হয় আমার। তারপরে চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ডকে সকালের জলখাবার দিয়েছি, একটু আগে পরে হয়ে যাচ্ছে, একটু ঠিক করে বুঝে শুনে দেখে নেবেন, কারণ এখন তো হাজব্যান্ড বাড়ি এসছে, সুস্থ আপাতত, তাকে নিয়ে আমার সময় কেটে যাচ্ছে। তার জন্য ভিডিও একটু দিতে অসুবিধাই হচ্ছে, তাই একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো এই যে টমেটো স্যুপ করেছি, দেখুন দুটো তিনটে টমেটো কেটে প্রথমে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ভালো করে টমেটোগুলো একটু বেশি জল দিয়ে সেদ্ধ করেছি। তারপর টমেটোগুলো তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে তারপরে ছেঁকে নিয়েছি। ছেঁকে ওই যে জলটা ছিল টমেটোর, সেই জলের মধ্যে ওই পেস্টটা মিশিয়ে দিয়েছি। একটু গাজর গ্রেট করে দিয়েছি, এই যে, আর একটু রক সল্ট দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1 কোয়া বা 2 কোয়া রসুন দিয়েছি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, কখন সময় কেটে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। তাও মনে একটা সান্ত্বনা যে হাজব্যান্ড মহাশয়কে সুস্থ করে বাড়ি নিয়ে চলে এসেছি। তার এটাই একটা সুস্থ মনের সান্ত্বনা। আর 1 সপ্তাহ বা 10 দিন পর পর ওনাকে চেক আপে নিয়ে যেতে হচ্ছে। আগের 18 তারিখ 18ই ডিসেম্বর চেক আপ ছিল, ওখান থেকে দেখিয়ে এসেছি। তখন একটা রক্ত পরীক্ষা দিয়েছিল, সেটা করে দেখিয়ে এসেছি। তো সুগারটা রাতের দিকে একটু বেশি থাকছে, 300-র উপরে থাকছে। তার জন্য আগে ছিল সকালে ইনসুলিন 24 আর রাত্রে 16 দিতে হতো। যারা এগুলো নিয়ে চর্চা করেন তারা হয়তো বুঝবেন। আর 3 বেলা সুগার টেস্ট হচ্ছিল। তো রাতের দিকে বেশি থাকছে বলে ওনারা সকালের ইনসুলিনটা বন্ধ করে দিলেন, দিয়ে দুপুরে আর রাতে ইনসুলিন দিতে বললেন। তো দুপুরবেলা 30 আর রাতে 16। এইটা এভাবে দিচ্ছি। এখন আপাতত সুগারটা কন্ট্রোলে আছে, 100-150 এরকম। নাহলে আগে রাত্রের দিকে 300 আপ হয়ে যাচ্ছে। দেখুন, আগে সর্ষে ফোড়ন আর আদা কুচিয়ে দিয়ে উচ্ছেটা ভেজে নিলাম। এবার দুধ বসিয়েছি, ওই যে ডবল টোন দুধ, ওই দুধ দিয়ে এবার একটু হালকা গরম করে ছানা কাটা পাউডারটা দিয়ে দেবো। ছানা কাটা পাউডার দিয়ে ছানা করে নেব। এমনি দুধের ছানা খাওয়া যাবে না, সুগার বেশি, আর ডবল টোন দুধ ছাড়া খাওয়া যাবে না। এই যে দেখুন, ছানা কাটা পাউডার 1/2 চামচের মধ্যে দিয়ে দিই। আর আগের দিনের যে ছানা করে রাখার যে জলটা, সেটা আমি রেখে দিই, সেটা একটু দিয়ে দিই। দিয়ে একটু গ্যাস অফ করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিই, ব্যাস আমার ছানা হয়ে যায়। দেখুন, এই যে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে আর প্রথমে সকালবেলা হাজব্যান্ডকে একটা ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ দিতে হয়। কি করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে ব্রাশ ট্রাশ করানোর পর নিজেই করতে পারে এগুলো, আমার করতে হচ্ছে না। রুটি সবজি দিই, 2টো রুটি আর 1 বাটি সবজি, সঙ্গে ছানা, তারপরে ডিম সেদ্ধ করে ডিমের সাদা অংশটা দিতে হয়। দিয়ে তারপরে কুসুমটা আমি খেয়ে নিই, একটা ডিমে দুজনের হয়ে যাচ্ছে, একটু মজা করলাম আর কি। তারপরে ওনাকে 1 ঘন্টা পর নানান রকম ফল দেওয়া হয়। ফলের মধ্যে শসা, মৌসুম্বি, পেয়ারা, আপেল, এগুলো। আর দেওয়ার পর তারও 1 ঘন্টা পর ওই 1 বাটি টমেটো স্যুপ, অ্যাপোলোতে যেভাবে ওরা খেতে
দিতেন, আমি ঠিক সেটা বজায় রাখার চেষ্টা করছি। আর এই দেখুন রাতের দিকে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু, এই যে কড়াইটায় তো তেল ছাড়াই রান্না করা যায়, সামান্য একটু তেল দিয়ে কুমড়ো ভেজে নিচ্ছি। এই দিয়ে রাতের রুটিটা খেয়ে নেবে। হচ্ছে সবজি বেশি দিতে বলে, আর হচ্ছে অন্য যে ভাত বা রুটি এগুলো কম দিতে বলে। সকালে 2টো রুটি, রাতে 2টো রুটি, আর দুপুরবেলা ছোটো 1 বাটি ভাত। এই হচ্ছে ওনার খাবার। হচ্ছে সকালটা মানে এভাবেই কেটে যায়। আমি আমার দিকে তাকানোর সময় পাচ্ছি না। উনি যে ওনার রান্নাটাই আমি খেয়ে নিচ্ছি। মানে আমারও তো সামান্য সুগার আছে, এবার একদম সুগার নির্মূল হয়ে যাবে আমার, এই যে খাবারগুলো খাওয়া হচ্ছে। এই যে রাতের দিকে কুমড়োটা ভাজছি, ভীষণ সারাদিন তো এভাবেই জার্নি যায়। তারপরে দেখুন আমার নিজস্ব কাজ আছে, হাজব্যান্ডের জামা কাপড় কাচা আছে, তারপরে বলুন পুজো আছে, বাইরে বাজারঘাট করতে হচ্ছে। মেয়ে জামাই একটু সাহায্য করছে, কিন্তু তাদেরও তো সংসার আছে, তারাও বা কী করে করবে বলুন। তারপরে এই যে হাজব্যান্ডকে নিয়ে যে দেখে ফেরার পথে বিরাটি না, বিধাননগর স্টেশনে যে খাবারের দোকান, সেটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। হাজব্যান্ডকে ভর্তি করার পর রোজ দিন যে দেখতে যেতাম সেটা হচ্ছে হাবড়া থেকে 8:56 ট্রেনে উঠতাম। প্রচণ্ড ভিড়, তাই 8টার আগে চলে যেতাম, নাহলে তো ডেলি প্যাসেঞ্জারই যারা আছেন যাত্রী তারা বসে পড়বেন আর জায়গা পাবো না, তার জন্য আগেই চলে যেতাম। গিয়ে ওই ট্রেনে উঠতাম, প্রচণ্ড ভিড়। ওখান থেকে গিয়ে বিধাননগরে নামতাম। বিধাননগরে নেমে হচ্ছে এতদিন আপনাদের বলার সুযোগ পাইনি, এখন হাজব্যান্ড সুস্থ, বাড়িতে নিয়ে এসেছি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিধাননগর থেকে নেমে যে বাস পেতাম গড়িয়ার দিকে যাওয়ার যে বাস, সেই বাসে উঠে অফিস টাইম বুঝতেই পারছেন, সেই বাসে করে অ্যাপোলো হসপিটালের সামনে নেমে ভিতরে ঢুকতাম। 11টা থেকে 12টা ছিল 1 ঘন্টা দেখার টাইম। ওই 1 ঘন্টার 1 মিনিট আগে বা পরে ঢুকতে দেবে না, ঠিক 11টায়। আর ঠিক 10টা বাজবে, মোবাইলে মানে ভিজিটিং কার্ড হাতে দিতে, ওইখানে দেওয়ার নিয়ম নেই। যার ফর্ম ফিল আপের সময় যার নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারে ভিজিটিং কার্ডের লিঙ্ক সমেত একটা মেসেজ চলে আসে। সেই লিঙ্কে ক্লিক করলে ভিজিটিং কার্ড শো করে। ওই ভিজিটিং কার্ড গেটে দেখিয়ে তারপরে ঢুকতেও দেয়। কখনো একজনকে ঢুকতে দেয়, কখনো দুজনকে, বেশিরভাগ সময় একজনকে ঢুকতে দেয়। ওই 1 ঘন্টা দেখার জন্য ভোর 4:30টের সময় উঠে সমস্ত সেরে বাড়ির কাজকর্ম, স্নান করে একটু চা আর বিস্কুট খেয়ে চলে যেতাম। আর ফিরতে ফিরতে 3টে, কখনো 4টে বেজে যেত, কারণ দেখার পর বিলিং সেকশানে যেতে হতো। সেখানে তো লম্বা লাইন, সেই বিলিং সেকশানে, আর হাজব্যান্ড মহাশয় ছিলেন 7 তলার ওপরে। সেই বিলিং সেকশানে গিয়ে সেখানে বিল চেক করে রোজ আমি 50,000 বা 60,000 টাকা করে দিয়ে আসতাম। এটা বলে ফেললাম, বলা ঠিক না, হয়েছিল প্রায় 4 লাখ কত। আচ্ছা, এবার হচ্ছে রোজ অল্প অল্প করে দিয়ে আসলে কি গায়ে আর লাগে না। দেখুন এই যে আজকে পনির দিয়ে এই যে তরকারিটা করছি, এটা আমি ওই অ্যাপোলো হসপিটালের পাশেই যে দোকানগুলো আছে না, ওইখানে একদিন খেয়েছিলাম তন্দুরি রুটি, আর এই সবজিটা এত ভালো লেগেছিল, তাই বাড়ি এসে একটু চেষ্টা করছি পারি কি না। এবার হচ্ছে সেই বিলিং সেকশানে সমস্ত প্রয়োজন মিটিয়ে টাকা পয়সা দিয়ে আমি কার্ডে পেমেন্ট করতাম। আমার হাজব্যান্ড মহাশয়ের কোনো ছিল না, কার্ড ছিল না, মানে ওই যে স্টার হেলথ বা এইসব, আমরা ক্যাশ টাকাই দিতাম। রোজ 50,000 করে দিয়ে আসতাম। পরের দিন আবার ওইটা আবার বেড়ে যেত। তারপরে সেই দিয়ে তারপরে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হতো। ডাক্তারবাবু পেশেন্ট দেখতেন অ্যাপোলো হসপিটালেই, আর আমাদের ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার শিবব্রত ব্যানার্জি। এবার উনি অ্যাপোলো হসপিটালেই আবার রুগী দেখতেন। ওইখানে গিয়ে লাইন দিতাম, গিয়ে উনি রুগী দেখার পর তারপরে সবার সঙ্গে
কথা বলতেন যাদের পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে। ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরতে ফিরতে সেই 4টে বেজে যেত। কোনো দিন ওইখান থেকে মেট্রো ধরে শিয়ালদা চলে যেতাম। শিয়ালদা থেকে যে লোকাল আছে, হাবড়া লোকাল, সেই লোকালে বসে আসতাম, ফিরতাম। প্রায় 4টে বেজে যেত। তখন এসে তো স্নান করা বা ভাত খাওয়া যায় না। বেশিরভাগ দিনই আমার খাওয়াই হতো না। এইভাবে যাতায়াত করে 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 আর আমার জামাই, 2 ননদ আর হচ্ছে ভাগ্নে, এই কজন যাতায়াত করেছি। হচ্ছে আর আমাদের বংশের আমার হাজব্যান্ড তো একাই ছেলে, আর এই 3 বোন, আর কেউ নেই। ওই জন্য আমাদের আত্মীয় স্বজন মানে শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন ননদরা ছাড়া আমাদের তেমন কেউ নেই। এই যে দেখুন হাজব্যান্ড বাড়ি ফিরে এসেছে। সন্ধেবেলায় একটু মুড়ি আর বালিতে ভাজা হচ্ছে ছোলা আর একটু লিকার চা আদা দিয়ে, এই যে এটা খেতে দিয়েছি, খাচ্ছে। ঘর ঘর দেখুন, ঘর দুয়ার একদম অগোছালো। এইভাবে এবার বাড়ি এসে ওইখানে যে ডায়েট চার্ট দিয়েছে সেই ডায়েট চার্ট অনুযায়ী আমি চেষ্টা করছি করার। অসম্ভব খাটনি পড়ে গেছে আমার লাইফে। আমি কোনো দিন বাজার ঘাট বলুন বা আমার গালে মাখা ক্রিম পর্যন্ত আমি আনতে যাইনি। আমার হাজব্যান্ড সমস্ত কিছু বললেই হাতে এনে দিয়ে দিত। এবার সেই আজকে 2 মাস যাবৎ, 2-3 মাস যাবৎ সমস্তটা আমার করতে হচ্ছে। সঙ্গে আমার জামাইও একটু হেল্প করছে। তো জামাইয়েরও তো ব্যবসা, সবসময় তো পারে না। ওই জন্য সবসময় বলতেও লজ্জা করে যে এটা দাও ওটা এনে দাও। বেশিরভাগ ক্ষেত্রে পয়সা নিতে চায় না, এই জন্যই বলতে লজ্জা করে। তো আর আমার যে অবস্থা হয়েছিল আমার হাজব্যান্ডের, মানে জমের দুয়ার থেকে আমি ফিরিয়ে এনেছি এক কথায় বলতে গেলে। আপনাদের তো সেই ছবিগুলো দেখাতে পারিনি। ওই টাইমে তো আর ভিডিও করার মন ছিল না। তখন ভাবছিলাম হাজব্যান্ডকে কী করে বাঁচিয়ে ফিরে আনবো। মা কালীর কাছে, আমাদের এখানে কুলপুকুরের মা আছে, কুলপুকুরের মায়ের কাছে মানসিক করে রেখেছিলাম কাপড় গামছা মিষ্টি মালা দিয়ে পুজো দেবো, ঠাকুর হাজব্যান্ডকে যেন ফিরিয়ে আনতে পারি। যে অবস্থা হয়েছিল সবাই যে দেখেছে সবাই ভেবেছে হাজব্যান্ড মহাশয় আর বাঁচবে না, মারা যাবেন। তো একদম মানে মানুষ মরে যাওয়ার আগে যে অবস্থা হয় আর নিজের লোকের, সেটা যে নিজের চোখে দেখেছি, তাতে আমার লাইফের মানে যে শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়ে গেল যে মানুষকে, নিজের মানুষের মরার আগে কী অবস্থা হয়। এবার যাই হোক, আপনাদের আশীর্বাদে আর মা কালীর আশীর্বাদে অনেক ঠাকুরের কাছে কেঁদেছি, অনেক কান্নাকাটি করেছি বাড়িতে একা একা। তারপরে মেয়েও এসেও থাকতে পারেনি, বাচ্চাটার পরীক্ষা চলছে তখন সেই মুহূর্তে, তার জন্য আমার একা একাই থাকতে হয়েছে। আর দিনরাত কান্নাকাটি করতাম, ভাবতাম পরের দিন গিয়ে কি দেখব। আমার হাজব্যান্ডের কি হয়েছিল জানেন? হয়েছিল হচ্ছে ইউরিনের ইনফেকশান, ইকোলাই না কি একটা এই ধরনের রোগ, যেটা 0.9 থাকলে 9 থাকতে হয়, সেটা আমার হাজব্যান্ডের ছিল 90, মানে 30 হলেই মানুষ আর এই ইহলোকে থাকে না। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন।